প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। আবারও বিপিএলে ফিক্সিংয়ের কালো থাবা। এক ক্রিকেটার সহ 4 জনকে সাময়িক বহিষ্কার, নিষিদ্ধ হয়েছেন সামিনুর রহমান। চুক্তি ছাড়াই বিপিএলের 12তম আসরে খেলেছে নোয়াখালী ও সিলেট। বিসিবির ক্ষতি হয়েছে 14 থেকে 16 কোটি টাকা, অভিযোগ তামিমের। শুক্রবার বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট। নাহিদ জ্বরে ভুগছে ম্যান ইন গ্রিনরা। পেস অ্যাটাক দিয়েই শানদের বধ করতে চান শান্তরা। দ্রুতই জানা যাবে হেড কোচের নাম। জুমে ইন্টারভিউ নিচ্ছেন বাফুফের সভাপতি। আর্থিক সহায়তার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। হামজাদের সম্ভাব্য কোচের দৌড়ে এগিয়ে ক্রিস কোলম্যান। মাসে বেতন চেয়েছেন $26,000। বাফুফের নাগালের মাঝেই কিংবদন্তি। বিপিএলের 12তম আসরে ফিক্সিং কাণ্ডে ক্রিকেটার অমিত মজুমদার সহ 4 কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। অভিযোগের জবাব দিতে তাদের 14 দিন সময় দিয়েছে বোর্ড। আর আগের আসরে ফিক্সিংয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এক্সক্লুডেড পারসন পলিসির আওতায় চূড়ান্ত নিষিদ্ধ হয়েছেন সামিনুর রহমান। তবে একাদশতম আসরে রেড ফ্ল্যাগ থাকা ক্রিকেটার কিংবা কর্মকর্তার বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি তামিম ইকবালের বোর্ড। ঝড়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল আগেই বিপিএল এর ফিক্সিং ইস্যুতে। বিসিবি বস তামিম ইকবালের প্রেসমিটেই গুঞ্জন ছিল। জানার অপেক্ষা কারা কারা নিষিদ্ধ হচ্ছেন এই ফিক্সিং কাণ্ডে। গেল বিপিএল এর রেড ফ্ল্যাগে থাকা ক্রিকেটার কিংবা কর্মকর্তা সবাই কি থাকছেন এই তালিকায়? তামিম ইকবালের প্রেসমিটে অবশ্য সে উত্তর মেলেনি। সন্ধ্যা নাগাদ মেইল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের নামগুলো জানায় বিসিবি। সেখানে অবশ্য একাদশতম আসর নয়, দ্বাদশ আসরের বিপিএল এর ফিক্সিং কাণ্ডে 3 কর্মকর্তা আর 1 ক্রিকেটারের নিষিদ্ধের খবর নিশ্চিত করে বোর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে নাম থাকা অমিত মজুমদারের বিরুদ্ধে অনুচ্ছেদ 2.2.1 ধারায় ম্যাচ নিয়ে বাজি ধরার অভিযোগ আনা হয়েছে। চিটাগং রয়্যালস ম্যানেজার লাবলুর রহমান লাবলুকে অনুচ্ছেদ 2.4.6 এবং অনুচ্ছেদ 2.4.7 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হকের বিরুদ্ধেও ডাকোকে সহযোগিতা করতে অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে তিনি তথ্য গোপন বা ধ্বংস করেছেন। সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রিজওয়ান কবির সিদ্দিকীকে অনুচ্ছেদ 2.2.1 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করেছে অ্যালেক্স মার্শালের স্বাধীন তদন্ত কমিটি। এই 4 জন আগামী 14 দিনের মধ্যে তাদের অভিযোগের বিরুদ্ধে আপিল এবং জবাব দিতে পারবেন। লাভলুর রহমান লাভলু চলতি ডিপিএলে আবাহনীর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। সিদ্ধান্তে বলা হয়েছে এই 4 জনের সবাই সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ। তালিকায় থাকা শেষ নামটি সামিনুর রহমানের। বিপিএল এর 9ম, 10ম এবং একাদশতম আসরে তার বিরুদ্ধে জুয়া সংক্রান্ত কার্যক্রম, ক্রিকেটার ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বিসিবি তাদের এক্সক্লুডেড পারসন পলিসির আওতায় তাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করেছে। তবে ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন সময় গেল বছরের ফেব্রুয়ারিতে করা তদন্ত কমিটির ওপর অধিকতর তদন্ত করছেন অ্যালেক্স মার্শাল। তা এখনও পুরোপুরি শেষ না হয় একাদশতম আসরে রেড ফ্ল্যাগ থাকা ক্রিকেটারদের আপাতত ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তামিম ইকবাল খান। মাহবুব রিমন, স্টার প্লে। বিপিএলের 12তম আসরে কোনোরকম চুক্তি ছাড়াই খেলেছে সিলেট ও নোয়াখালী, এমন অভিযোগ করেছেন বিসিবির বোর্ড সভাপতি তামিম ইকবাল। এই আসরেই 14 থেকে 16 কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও তিনি জানিয়েছেন। যারা এর পেছনে ছিলেন, যারা দায়ী ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথাও বলছেন তামিম। প্রয়োজনে ভালো টিম না পেলে বিপিএল না করার কথা বলছেন তামিম ইকবাল। বিপিএল আর বিতর্ক চলছে একে অপরকে সঙ্গী করেই। সূচনা লগ্ন থেকেই আয়োজন, ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে 9-6 হয়েছে সমালোচনার কেন্দ্রবিন্দু।
গেল বিপিএলে বিসিবির ক্ষতি হয়েছে 14 থেকে 16 কোটি টাকা। শেষ মুহূর্তে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির নাম প্রত্যাহার করে নেয় মূলত ক্ষতির অঙ্কটা হয়েছে প্রায় দ্বিগুণ। এর পেছনে যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনতে চান তামিম ইকবাল। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত, এই জিনিসগুলা তুলে ধরা ইট ইজ ভেরি 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 হাই টাইম। আমি একটা জিনিস বলেছি যে যদি আপনার ক্লিন করতে হয়, উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার ধরতে হবে। আপনি একটা জায়গায় দেখবেন যেটা আপনি দেখছেন ওটা নিয়ে আপনি আলোচনা করবেন বা ওটা নিয়ে কথা বলবেন, ওটা বলাটা খুব সহজ। বাট যে জিনিসগুলো আপনারা দেখছেন না, যে জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলছি, এই জায়গাটাও ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে বোর্ডের দায়িত্বে আসলে প্রপার নিয়ম মেনেই বিপিএল আয়োজন করতে চান তামিম। সঠিক ফ্র্যাঞ্চাইজি না পেলে প্রয়োজনে বিপিএল আয়োজন না করার পক্ষে তিনি। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করব। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। তামিমের অভিযোগ কোনো রকম চুক্তি ছাড়াই বিপিএলে খেলেছে নোয়াখালী ও সিলেট। নোয়াখালী আর সিলেট দুইটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয়। এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? তো ডোন্ট ইউ থিঙ্ক হি হ্যাজ টু বি আনসারেবল? তৌফিদুল ইসলাম, স্টার নিউজ। প্রথম টেস্টে নামার আগে এক নাহিদ রানা জ্বরেই ভুগছে পাকিস্তান। অধিনায়ক নাজমুল শান্ত তিনিও মনে করেন পাকিস্তানকে পেস অ্যাটাক দিয়ে বধ করবে বাংলাদেশ। সেই সাথে বাংলাদেশের তানজিদ তামিম অভিষেকের অপেক্ষায় থাকা এই ওপেনারকে নিয়েও বাজি ধরতে চান নাজমুল শান্ত। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। আমি বলবো যে আমাদের পেস বোলিং একটা একটু আগায় আছে। তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইম্প্যাক্ট অবশ্যই রাখবে। টেস্ট পোশাকে ট্রফি হাতে দুই ক্যাপ্টেনের মুখে হাসি। শান্তর ঘরে শান মাসুদের দুঃস্বপ্ন কি টাইগার পেস ইউনিট? বিশ্ব ক্রিকেটে পেস আতঙ্কে নাহিদ রানার এখন জয় জয়কার। হোম অফ ক্রিকেটের সবুজ উইকেটে লাইমলাইটে দেশের স্পিড স্টার। পিএসএল কাঁপানো এই তরুণ পেসারই যেন কেড়ে নিয়েছে বাবর রিজওয়ানদের রাতের ঘুম। রানার অমঙ্গল কামনাই তাই একমাত্র পথ শাহিন আফ্রিদিদের সামনে। Recently form he had a very good form which is hopefully is not help against us. প্রথম টেস্টের আগে কিছুটা গর্ব নিয়েই যেন নিজের পেসারদের এগিয়ে রাখলেন টাইগারদের সাদা পোশাকের নেতা। নাহিদ তাসকিনের জুটিতেই সাজিয়েছেন পাকিস্তানকে ধ্বংস করার পরিকল্পনা। আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে। লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে, একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন এ ধরনের একটা এক্সপ্রেসিভ পেস বোলার থাকে, এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। তাসকিন যখনই টিমে থাকে ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। ওয়ানডে টি-20তে মাঠ মাতানো তানজিদ তামিমকে লাল বলেও মাঠে ঝড় তোলার গ্রিন সিগন্যাল দিয়েছেন ক্যাপ্টেন নিজেই। একই সাথে এমন ক্যারেক্টার দলে থাকাটাও প্রয়োজনীয় বলে মনে করছেন নাজমুল শান্ত। এক্সট্রা কোনো কিছু না, এবং আমি যেটা বললাম যে রান করাটা ইম্পর্টেন্ট, স্পেশালি ফার্স্ট ইনিংসে। সেটা আমরা যদি 10 ওভারে 50 করে ফেলি কোনো সমস্যা নাই। যদি আমরা 10 ওভারে 20 রান করি তাতেও আমার কোনো সমস্যা নেই। বাট যার যে রোলটা আছে, যে যেভাবে খেলতে পছন্দ করে সে যেন ওভাবেই খেলে। বাট তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইম্প্যাক্ট অবশ্যই রাখবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। মিরপুরে স্পোর্টিং উইকেটেই হবে প্রথম টেস্ট। টাইগাররা খেলবে 3 সিমার নিয়ে। তাসকিনের সঙ্গে হতে পারেন নাহিদ রানা আর শরীফুল। অভিষেক হতে পারে তানজিদ তামিমের। তবে টপ অর্ডার ব্যাটার অমিত হাসানের অপেক্ষা বাড়ছে। সুযোগ মিলছে স্পেনের তাইজুলের। জুজুর ভয় কাটিয়ে বড় স্কোরের স্বপ্ন দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পাওয়া সরফরাজ কিংবা অধিনায়ক শান মাসুদের সঙ্গে টাইগারদের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং, যার সামনেও একটা চ্যালেঞ্জ রয়েছে একটা প্রতিশোধের মিশন। সবশেষ 2024 সালে যেবার বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল, সেখানে 2-0 ব্যবধানে স্বাগতিকরা হোয়াইট ওয়াশ হয়েছিল এবং চাকরি খুইয়েছিলেন টনি হেমিং।
এবার মিরপুরে 2 বছর বাদে আবারও বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। সবশেষ যেবার পাকিস্তান বাংলাদেশে সফরে এসেছিল তখনও যদি কাউকে প্রশ্ন করা হতো বাংলাদেশ পাকিস্তানের কোনো টেস্ট সিরিজ হবে আর সেই ম্যাচের উইকেট হবে পেস বান্ধব, হয়তো কিছুটা অবাকই শোনা যেত। তবে টাইগারদের পেস বিপ্লবে এখন সেটা অনেকটাই বাস্তব। তাই তো মিরপুরের টেস্ট ছাপিয়ে অনেকটাই আলোচনায় কেমন হবে ওই রহস্যময় হোম অফ ক্রিকেটের উইকেট। ম্যাচটির আগের দিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার প্রেস কনফারেন্সে অনেকগুলো প্রশ্ন সামলেছেন এই উইকেট কেন্দ্রিক এবং তিনি জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের যে পালা বদল সেখানেও এই ম্যাচে অন্তত কোনো স্পিন জুজুর ভয় নয়, ট্রু উইকেটে খেলা হবে। আর সেই ট্রু উইকেটে কেমন হবে বাংলাদেশের একাদশ সেই প্রশ্নও আসছে সামনে, যেখানে ওপেনিং স্লটটা নিয়েই সবচাইতে বেশি আলোচনা। তানজিদ তামিম নাকি মাহমুদুল হাসান জয়? ইনজুরিতে দীর্ঘ একটা সময় দলের বাইরে ছিলেন জয়, খেলতে পারেননি ঘরোয়া ক্রিকেট, তবে সবশেষ বিসিএলে তিনি 64 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং বাংলাদেশ আয়ারল্যান্ড 5 মাস আগে সবশেষ যে টেস্টটা হয়েছিল সেখানেও তিনি খেলেছিলেন ক্যারিয়ার সেরা 171 রানের ইনিংস। তবে জয় নাকি তামিম এই প্রশ্ন থাকলেও ওপেনিং স্লটের আরেকজন দাবিদার সাদমান ইসলাম অনিক যে এই প্রথম ম্যাচে খেলছেন সেটা অনেকটাই নিশ্চিত। ওয়ান ডাউনে দেখা যেতে পারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে, মমিনুল হক 5-এ, মুশফিকুর রহিমের জায়গাটা তো একেবারে পাকাপোক্ত। 6 নম্বরে লিটন কুমার দাস, 7-এ মেহেদী হাসান মিরাজ, 8 নম্বরে নাইম নাকি তাইজুল। এ তর্কে অবশ্য তাইজুলের দিকেই পাল্লাটা অনেক বেশি ভারী। বাকি 3টা স্লট পেসারদের জন্য বরাদ্দ। তাসকিন আহমেদ দীর্ঘ একটা সময় পরে যিনি টাইগারদের টেস্ট স্কোয়াডে ফিরেছেন, তিনি যে ঢাকা টেস্ট খেলছেন সেটা মোটামুটি নিশ্চিত। বাকি 2টো স্লটের প্রতিদ্বন্দ্বী 3 জন, সেখানে নাহিদ রানা এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত পেসার, তার থাকাটাও নিশ্চিত। বাকি একটা স্লটের জন্য এবাদত এবং শরীফুলের মধ্যেই যত প্রতিদ্বন্দ্বিতা। যেহেতু পাকিস্তানের টপ এবং মিডল অর্ডারের ডানহাতি ব্যাটারের সংখ্যাই বেশি এবং শরীফুল রঙিন পোশাকের ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন, তাই তো লাল বলের অন্তত ঢাকা টেস্টে দেখা যেতে পারে তাকে। সব মিলিয়ে টাইগার অধিনায়ক এটাও জানিয়েছেন কেমন হবে শেষ পর্যন্ত একাদশ সেটা জানা যাবে টসের ঠিক আগ মুহূর্তে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহবুব রিমন, স্টার প্লে। জাতীয় দলের হেড কোচ বাছাইয়ে আরও কিছুটা সময় প্রয়োজন। যে শর্ট লিস্টটা তৈরি হয়েছে সেখান থেকে জুম মিটিংয়ে তাদের সাথে কথা বলছেন খোদ বাফুফের সভাপতি তাবিথ আওয়াল, এবং সেই সাথে এই কোচদের বেতন কাঠামো কেমন হবে সেটাও সাহায্য করতে প্রস্তুত আছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। হামজা জামালদের নতুন কোচের নিয়োগ ঘিরে জোরালো হচ্ছে বাফুফের তৎপরতা। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। কোচদের কিন্তু এখনো আমাদের সাক্ষাৎকার চলছে, তো 3 দিনের যে কথা হয়েছে মনে হয় আরও 2-1 দিন লাগবে। ন্যাশনাল ম্যানেজমেন্ট সম্মানিত প্রেসিডেন্ট উনি এই সাক্ষাৎকারগুলো নিচ্ছেন। রোজারিও মিশেল যে আছে উনি 25 কি 30 হাজার ডলার চেয়েছে। কোচের যে বেতন, সেই বেতনের বাইরে যেটা আমরা সক্ষমতা নাই সেই জায়গাটা ক্রীড়া মন্ত্রণালয় সেটা ফিল আপ করবে। বৈঠকে জাতীয় দলের নতুন কোচ নিয়োগ, কোচের বেতন কাঠামো এবং ফুটবল অবকাঠামোর উন্নয়ন নিয়েও হয়েছে আলোচনা। বর্তমান বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের মধ্যে কেউ কেউ বেশ বড় অঙ্কের বেতন দাবি করেছেন। ক্রিস কোলম্যান চেয়েছেন প্রায় $26,000 আর রোজারিও মিকেল চেয়েছেন $25 থেকে $30,000 পর্যন্ত। তবে কি সহায়তা দেবে মন্ত্রণালয়? সীমাবদ্ধতা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে, তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সাথে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি সবসময় পাশে থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন পছন্দের কোচের বেতন যদি বাফুফের আর্থিক সামর্থ্যের বাইরে চলে যায় তাহলে প্রয়োজনীয় সহায়তা দেবে মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য দেশের ফুটবলের উন্নয়নে সেরা কোচকে দায়িত্বে আনা। আমি বলেছি যে আপনারা শর্ট লিস্ট করে এনে যেটা আমাদের বেস্ট পসিবল যাকে মনে হয় দেন আমরা বসে ফাইনাল করে যার প্রোফাইল ভালো বা যার সফলতার একটি ভালো অবস্থান রয়েছে সেই জায়গা থেকে আমরা আসলে কোচটি সিলেক্ট করতে চাই। প্রাথমিকভাবে বাছাই করা 11 জন কোচ থেকে 2 থেকে 3 জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর আলোচনার ভিত্তিতে দেয়া হবে নিয়োগ। এদিকে শুধু কোচ নিয়োগ নয়, ফুটবল অবকাঠামো উন্নয়নেও সহায়তার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। মুশফিকুর রহমান, স্টার প্লে, ঢাকা। তবে কি ক্রিস কোলম্যানই হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী হেড কোচ? শর্টলিস্টে যে কোচরা আছেন তাদের মধ্যে অনেকটাই এগিয়ে আছেন ওয়েলসের এই কিংবদন্তি কোচ। $26,000 বেতন চেয়েছেন, যা বাফুফের নাগালের মধ্যেই। রহমান পেয়ারের রিপোর্ট।
বাফুফের কাছে 10 জনের শর্ট লিস্ট, আর এই 10 জনের ভিড়ে সবচেয়ে উজ্জ্বল নামটি হলো ক্রিস কোলম্যান। সূত্র বলছে ওয়েলসের এই কিংবদন্তি হামজাদের কোচের দৌড়ে সবার চেয়ে এগিয়ে। ক্রিস কোলম্যান নামটা শুনলেই ইউরোপের ফুটবল মহলে একটাই ছবি ভেসে ওঠে। 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের মাঠ, লাল জার্সিতে গ্যারেথ বেইল আর অ্যারন রামসিকে নিয়ে গোটা ইউরোপকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই ওয়েলশম্যান। টানা 58 বছর পর ওয়েলসকে কোনো বড় টুর্নামেন্টে নিয়ে গিয়েছিলেন তিনি, এবং শুধু নিয়ে গিয়েই থামেননি, ফিফা র্যাঙ্কিংয়ে দলকে টেনে তুলেছিলেন 8 নম্বরে। ওয়েলশ ফুটবলের ইতিহাসে এটি রীতিমতো সোনালী অধ্যায়। ইউএফা প্রো লাইসেন্সধারী এই কোচ এখন বাংলাদেশের ফুটবলের দিকে হাত বাড়াতে চান। ফুটবলে কোচের আসল পরিচয় বের হয় তার ট্যাকটিক্স বোর্ডে। কোলম্যান মূলত একজন প্র্যাগম্যাটিক অর্গানাইজার, অর্থাৎ গোঁজা মিল দিয়ে সুন্দর ফুটবলের ভান করেন না, বরং যা কাজে লাগে তাই করেন। ওয়েলসে তিনি মূলত 3-5-2 এবং 4-3-3 ফরমেশন ব্যবহার করেছেন। তার কৌশলের দুটো মূল স্তম্ভ ছিল সেট পিস এবং র্যাপিড ট্রানজিশন, অর্থাৎ কর্নার, ফ্রি কিক থেকে গোলের সুযোগ তৈরি করা আর রক্ষণ থেকে দ্রুত আক্রমণে চলে যাওয়া। বাংলাদেশের মতো একটি দলের জন্য এই অ্যাপ্রোচ বেশ মানানসই, কারণ এখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কম, কিন্তু সংঘবদ্ধ রক্ষণ আর দ্রুত কাউন্টার অ্যাটাক ফলাফল বের করা সম্ভব। আমাদের যে সক্ষমতা আছে, আমাদের যত কোচের যে বেতন, সেই বেতনের বাইরে যেটা আমরা সক্ষমতা নাই, সেই জায়গাটা ক্রীড়া মন্ত্রণালয় সেটা ফিল আপ করবে। এবং আমাদের কিন্তু এখনও কিন্তু আমাদের কোচদের কিন্তু এখনও আমাদের সাক্ষাৎকার চলছে। তো 3 দিনের যে কথা হয়েছে, মনে হয় আরও 2-1 দিন লাগবে, কারণ একটা কোচের সাক্ষাৎকার হয়তো 30, 40, 45 মিনিট লাগে, হয়তো এক দিন 2-3 জন করে সাক্ষাৎকার দিচ্ছে। আগের হলো আমাদের হলো কোয়ালিটিটা আমরা এনশিওর করব, তারপরে আমাদের হলো আর্থিক বিষয়টা আপনার 11 জন যে আমাদের কোচ শর্টলিটে, এর ভিতরে আমাদের হলো চলমান আছে এই সাক্ষাৎকারগুলো, জুম মিটিং। আমাদের রোজারিও মিশেল যে আছে, উনি 25 কি 30 হাজার ডলার চেয়েছে। তবে একটি দুর্বলতা আছে, তার সিস্টেম অনেকটাই খেলোয়াড় নির্ভর ছিল। বেইল আর রামসির মতো ওয়ার্ল্ড ক্লাস ওয়েপন না থাকলে মেশিনটা ততটা মসৃণভাবে চলে না। বাংলাদেশে বেইল রামজির মাপের খেলোয়াড় নেই, তাই তাকে তার ট্যাকটিক্স অনেকটাই নতুন করে সাজাতে হবে। ম্যান ম্যানেজমেন্টের জাদু। কোলম্যানকে যদি একটি মাত্র বিষয়ে বিশ্বমানের বলতে হয়, সেটা হলো তার ম্যান ম্যানেজমেন্ট। ওয়েলসের প্রধান কোচ গ্যারি স্পিড হঠাৎ মারা যান। গোটা দল তখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক হতভম্ব একাদশ। শোকের এই ঘোর কাটিয়ে দলকে এক করা ছিল মাঠের সবচেয়ে কঠিন ম্যাচের চেয়েও বড় চ্যালেঞ্জ। কোলম্যান সেই অসাধ্য সাধন করেছিলেন। তিনি গড়ে তুলেছিলেন টুগেদার স্ট্রঙ্গার, এমন এক দলীয় পরিচয় যেটা পরে পুরো একটা জাতির স্লোগান হয়ে উঠেছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে এই গুণটির মূল্য অপরিসীম। জাতীয় দলে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের এক ছাদের নিচে আনা, ড্রেসিং রুমের কোন্দল সামলানো, খেলোয়াড়দের মানসিকভাবে তৈরি রাখা, এসব কাজে কোলম্যান রীতিমতো হাফ টাইমের বক্তৃতায় দল ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ফুটবলে একটা কথা আছে, কোচ শুধু মাঠে খেলান না, অফিস করিডোরেও খেলতে হয়। ফেডারেশন পরিবেশে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওপর মহলের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়তে পারেন কোলম্যান। বাফুফের মতো একটি কাঠামোয় এটি অত্যন্ত জরুরি। কোলম্যানের দুর্বলতা, অ্যানালিটিক্সে ঘাটতি। একটি বিষয়ে কোলম্যান বেশ পিছিয়ে, ডেটা ও অ্যানালিটিক্স। আধুনিক ফুটবলে প্রেস ইন্টেন্সিটি, হিট ম্যাপ, এসব ডেটা দিয়ে দলকে সাজানোর যে প্রবণতা তৈরি হয়েছে, সেই দৌড়ে তিনি কিছুটা পুরনো ঘরানার। তিনি বেশ ভরসা করেন মাঠের চোখ আর মানবিক বুদ্ধিমত্তার উপর। তবে বাংলাদেশের বর্তমান পরিকাঠামোর কথা মাথায় রাখলে এটি হয়তো এখনই বড় সমস্যা নয়। ডেটা অ্যানালিটিক্স টিম গড়তে সময় লাগবে,
আপাতত দরকার একজন কোচ যিনি খেলোয়াড়দের এক সুতোয় গাঁথতে পারবেন এবং মাঠে একটা সিস্টেম দাঁড় করাতে পারবেন। হামজা সমিতিদের সম্ভাব্য হেড কোচ হিসেবে কোলম্যানের পাশাপাশি আলোচনায় আরও 4টা নাম। ব্রাজিলিয়ান রোজারিও মিকেল অলিম্পিক গোল্ড জিতেছেন, ক্রোয়েশিয়ান ইগর স্টিমাচ ভারতে 5 বছর কাজ করেছেন কিন্তু ফেডারেশনের সঙ্গে বারবার বিবাদে জড়িয়েছেন। পিটার সেগাট আফগানিস্তান তাজিকিস্তানে ঐতিহাসিক সাফল্য এনেছেন কিন্তু অ্যানালিটিক্সে তিনি দুর্বল। থমাস ডুলি ফিলিপাইনে অসাধারণ কাজ করেছেন কিন্তু কোলম্যানের মতো তারকা খ্যাতি তার নেই। বাংলাদেশের ফুটবল এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে উঠে আসতে হলে দরকার একজন কোচ যিনি দলকে মানসিকভাবে ঐক্যবদ্ধ করতে পারবেন, একটি কার্যকর কৌশল দিতে পারবেন। এই মাপকাঠিতে কোলম্যান এই শর্ট লিস্টে এগিয়ে। রহমান পেয়ার, স্টার প্লে। বাংলাদেশের হয়ে খেলা নিয়ে দোটানায় পড়েছেন নেদারল্যান্ডস প্রবাসী ফুটবলার নিলয় ভ্যান ডার প্লয়েগ। বাংলাদেশের নাগরিকত্ব নিলে নিলয় হারিয়ে ফেলবেন নেদারল্যান্ডসের নাগরিকত্ব, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাফুফের কাছে চেয়েছেন সময়। বাংলাদেশের ফুটবলে অরিজিন ফুটবলারদের পেছনে দৌড়ঝাঁপ চলছে বহুদিন ধরেই। সেই স্বপ্নের জালে নাম উঠেছিল নেদারল্যান্ডস প্রবাসী তরুণ মিডফিল্ডার নিলয় ভ্যান ডার প্লয়েগের নাম। মায়ের সূত্র ধরে বাংলাদেশের রক্ত বইছে তার শিরায়, কিন্তু নাগরিকত্বের ফাঁদে পড়ে লাল সবুজের জার্সিটা এখনই ধরা দিচ্ছে না। আরেকজন প্লেয়ারের খুব কাছাকাছি আমরা তার মোটামুটি ডকুমেন্টস হয়ে গেছে। আশা করি আমি হয়তো 2-3 দিনে ইনশাল্লাহ তার অ্যানাউন্সমেন্টও করতে পারবো। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বহুবার টেবিলে এনেছেন এই প্রতিভাবান ফুটবলারের নাম। কেবল কথার ফুলঝুরি নয়, মাঠে ঘাটে কাজও করেছেন তিনি। পাশ থেকে হাত বাড়িয়েছে ফ্যান গ্রুপ সেভ বাংলাদেশ ফুটবল। গত বছরের নভেম্বর থেকেই তারা নিলয়কে বাংলার মাটিতে টেনে আনতে উঠে পড়ে লেগেছিল, আর তখন হাওয়া ছিল একেবারে অনুকূলে। নিলয় নিজেও সবুজ সংকেত দিয়েছিলেন, পরিবারও রাজি ছিল। কিন্তু ভাগ্যের একই পরিহাস, শেষ মুহূর্তে এসে সব হিসাব উল্টে পাল্টে গেল। দ্বৈত নাগরিকত্বের নিয়মের গেরোয় আটকে গেল সবকিছু। বাংলাদেশের পাসপোর্ট নিলে হাতছাড়া হবে ডাচ নাগরিকত্ব। এই এক সিদ্ধান্তে সর্বস্ব হারানোর ভয়ে এখন দোটানায় নিলয়। বাফুফের কাছে তিনি চেয়েছেন আরও সময়, যেন ভালো করে ভেবে নিতে পারেন। এবং তিনি তখন আমাকে অ্যাপোলজি বলেন এবং উনি বলেন যে ওনার আরেকটু সময় লাগবে, বিকজ নতুন পাসপোর্ট নিলে ওনার বর্তমান যে পাসপোর্টটা আছে সেটা স্ট্যাটাস কি হবে না হবে নিয়ে একটু ওনার কনসার্ন আছে। তা আমি রেসপেক্ট করে তো বলছি কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে আমরা প্রস্তুত, আপনি যখনই মনস্থির করবেন আমরা রেডি। বাবা ডাচ, মা বাংলাদেশি। নিলয় এখন সত্যিকার অর্থেই দুই নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এফসিএমএন এর অনূর্ধ্ব 21 দলে নিজেকে চেনাচ্ছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও দাপিয়ে বেড়াতে পারেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।